আমি ডিভোর্স চাই। কথাটা শুনে টিপ বসা থেকে দাঁড়িয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। 5 মাসের সন্তান সম্ভবা সে। পেটটা অনেকটাই বড় হয়ে গেছে। পা দুটো ফুলে গেছে। এখনো খেতে গেলে বমি হয়। হিমান্তের কথাটা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল টিপের। 2 বছরের সংসার তার ভালোবাসায় মোড়া ছিল এতদিন। দীর্ঘ 3 বছর রিলেশন করে পালিয়ে এসেছে হিমান্তের সাথে। বাবা জানতে পেরে কষ্ট পেয়েছে। বাবা তো স্ট্রোক করে অসুস্থ হয়ে গেছেন। আর মা বারবার অভিশাপ দিচ্ছিলেন, কেন হতভাগী তোকে পেটে ধরেছিলাম। ছোট বোনটাকে স্কুলে যেতে দেয়নি সেদিনের পর থেকে। বয়স হলে নাকি বিয়ে দিয়ে দিবে। সবকিছু তো জানে হিমান্ত। পৃথিবীতে আপন বলতে হিমান্ত ছাড়া আর কেউ নেই টিপের। টিপ হিমান্তের মুখের দিকে তাকাতেই হিমান্ত চোখটা নামিয়ে নেয়। জোর করে সবকিছু হলেও সংসার করা যায় না টিপ। আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। আমার অফিসের ত্রিনা নামের মেয়েটা। ও আমাকে যতটা বোঝে তুমি তার 10 ভাগের 1 ভাগও বোঝো না। ভেবে দেখেছি আমি ওর সাথেই ভালো থাকবো। তোমার টাকার কথা ভাবতে হবে না। মাস গেলেই ভরণ পোষণের টাকা পেয়ে যাবে। আর 6 মাস পরেই আমাদের ডিভোর্স হবে। ততদিনে আমি তোমার সাথে একসাথে কাটাতে পারবো না। তুমি গেস্ট রুমে চলে যাও। অন্যদিকে তাকিয়ে কথাটা বলে হিমান্ত বাহিরে চলে গেল। টিপ চুপ করে তাকিয়ে আছে। এটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব বুঝতে পারছে না মেয়েটা। কেন এমন করছে হিমান্ত? এতদিন প্রতিটা সেকেন্ড হিমান্ত খেয়াল রাখতো টিপের। ওর ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে চেষ্টা করত। না খেলে হিমান্ত খাইয়ে দিত। ও না খেলে হিমান্তও খেত না। টিপ কান্না করলে হিমান্তের বুকে ব্যথা অনুভব করত। তাহলে কি এইসব মিথ্যা ছিল? কেন কেন জীবনটা 1 সেকেন্ডের মধ্যে এমন ওলটপালট হয়ে গেল? কোনোদিন হিমান্ত বলেনি তো যে সে আমার প্রতি বিরক্ত। টিপ মুচকি হেসে বলল, হিমান্ত, বুঝেছি তুমি আমার সাথে মজা করছো। পরীক্ষা নিতে চাইছো আমার, তাই না? কাজ হবে না হিমান্ত বাবু। তোমাকে আমি ভালো করেই চিনি। জোরে জোরে হেসে চোখের পানি মুছে নিল টিপ। এক মুহূর্ত ভয় পেয়ে গিয়েছিল সে। সন্দেহ সব থেকে খারাপ জিনিস। একবার মনে ঢুকে গেলে খুব জ্বালাতন করে। টিপ নিজের মাথায় ছোট্ট একটা বাড়ি দিয়ে হেসে দিল। হেমান্ত যে কি এমন মজা কেউ করে? টিপ আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামলো। রাত হয়েছে অনেক। এই সময় কেউ মজা করতে পারে ভেবেই রাগ লাগছে টিপের। এখনো রাতের খাবারটাও খাওয়া হয়নি। অন্যদিন হলে হিমান্ত টিপকে নিচে নামতে দিত না। আজ কি হলো হঠাৎ কে জানে। টিপ নিচে সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ল। বড্ড কষ্ট হয়ে গেছে এইটুকু নামতেই। টিপ নিচের সিঁড়িতে নেমে বসে পড়ল। বড্ড কষ্ট হয়ে গেছে এইটুকু নামতেই। কোথায় গেল হিমান্ত? আবারও চারিদিকে খুঁজে দেখে। হিমান্ত যেন কোথা থেকে এসেছে। এসেই টিপকে দেখে রেগে আগুন হয়ে গেল। এখনো গেস্ট রুমে যাওনি কেন? কথা বললে গায়ে লাগে না? এক কথা 2বার বলা পছন্দ করি না আমি। টিপ ভয় পেয়ে পিছিয়ে গেল। হিমান্তর এই রূপটা কোনোদিন দেখেনি সে। আজ কেন যেন হিমান্তকে খুব অচেনা লাগছে তার। হিমান্ত, তুমি মজা করছো তাই না বলো? আমার খুব খিদে পেয়েছে। চলো না, একটু খাইয়ে দেবে। এক থাপ্পড়ে গালে 5টা আঙ্গুল বসিয়ে দেব। আর দ্বিতীয়বার আমার সামনে আসবে না। ঘ্যান ঘ্যান শুনতে চায় না। খিদে পেলে খেয়ে নাও, সরো সামনে থেকে। টিপকে হালকা ধাক্কা দিয়ে চলে গেল হিমান্ত। একটুর জন্য টিপ সিঁড়ির ওপরে পড়ে যায়নি। পড়তে পড়তে বেঁচে গেল টিপ। বুকটা ধক করে উঠল। গলা ধরে আসছে ওর। গায়ের সমস্ত শক্তি নির্জীব হয়ে গেছে। টিপ সিঁড়িতে বসে পড়ল। এটা কি দেখছে বুঝে উঠতে পারছে না টিপ। কখনো কখনো আমাদের কল্পনার বাইরেও কিছু ঘটে, যা আমাদের মন মানতে চায় না। আর আমরা সেটাকে বয়ে নিয়ে চলতে চলতে হাঁপিয়ে উঠি। টিপ জগ থেকে গ্লাসে পানি নিয়ে এক ঢোকে খেয়ে নিল। তারপর আস্তে আস্তে সোফার কাছে গিয়ে বসে পড়ল। চোখ যে আর মানছে না। কি করবে এখন টিপ? মরে যেতে পারবে না যে, কারণ তার মধ্যে বেড়ে উঠেছে আরো একটি প্রাণ। তাকে মারার অধিকার যে টিপের নিজেরও নেই। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল টিপ। হিমান্তর রুমের মধ্যে পায়চারি করছে শুয়ে বসে। কোনোভাবেই যে সে শান্তি পাচ্ছে না।
কালকেও এমন সময় নিজের হাতে টিপকে খাইয়ে দিয়েছিল। তারপর টিপের মাথা নিজের বুকে রেখে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমিয়েছিল দুজনে। আজ এক রাতেই কেমন যেন সবকিছু ওলট পালট হয়ে গেল সব। কোথায় এর শেষ ভেবে পাচ্ছে না ইমান্ত। রাগে মাথার রগ ফুলে উঠছে তার। সজোরে দেওয়ালে একটা ঘুষি দিল ইমান্ত। দরদর করে হাত কেটে রক্ত পড়ছে। হিমান্ত রাগে পাশে থাকা ফুলদানিটা আছাড় দিল। ভেঙে গুড়িয়ে গেল ফুলদানিটাও। এবার সব ইচ্ছে সমেত লাথি মেরে ভাঙতে শুরু করলো। মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে চারিদিকে। হিমান্ত ফ্লোরে বসে জোরে একটা চিৎকার দিল। কেন এমন হচ্ছে আমার সাথে? কেন? আমি কেন সহ্য করতে পারছি না টিপ? কেন তুমি আমার সাথে ছলনা করলে টিপ? আমি পারবো না তোমার সাথে এক ছাদের নিচে থাকতে। আই হেট ইউ টিপ। এতদিন আমার ভালোটা দেখেছ, এখন আমার খারাপটাই দেখবে। হাহা। মিসেস হিমান্ত, বি রেডি ফর ইউ পানিশমেন্ট। আহা। চিৎকার শুনে টিপ ধড়ফড়িয়ে ওঠে। উপরে ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে। আজ হিমান্তকে চিনতে পারছে না টিপ। টিপ ভাঙচুরের শব্দ পেয়ে ভয় পায় বলে যে হিমান্ত কোনোদিন একটা ছোট বাসন ফেলার শব্দও সহ্য করত না। আর পুরো ফ্লোরে কার্পেট বিছিয়ে দিয়েছে যাতে করে অসতর্কতা ভাবে পড়ে গেলেও শব্দ না হয়। যেন হিমান্ত আজ পুরো রুমটাকে গুড়িয়ে দিচ্ছে। টিপের বুকে কাঁপুনি শুরু হলো। তবুও আস্তে আস্তে পেটে হাত রেখে একটা একটা করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। 3টা সিঁড়ি বেয়ে ওঠার পর হাঁপিয়ে গেছে টিপ। মাথা ঘুরাচ্ছে। আবারও টিপের পুরো শরীরে একটুও শক্তি নেই যে উপরে উঠবে। 5 মাস প্রেগনেন্সিতে এত সমস্যা হওয়ার কথা নয়। 8-9 মাসের সময় কষ্ট হয়, কিন্তু টিপের এখনই অনেক খারাপ কন্ডিশন। ডাক্তার বলেছে প্রপার সেবা নিতে। সিঁড়ি বেয়ে ওঠা একদমই নিষেধ। এই জন্য এতদিন হিমান্ত টিপকে কোলে তুলে উপরে ওঠাতো, আবার কোলে করে নিচে নিয়ে আসতো, যাতে করে টিপের কষ্ট না হয়। বাড়িতে মেড রাখা আছে, টিপের সব কাজ তারা করে দেয়। টিপের প্রচুর পানি পিপাসা লাগলো। এই অবস্থায় উঠে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়, তবুও চেষ্টা করলো। কিন্তু এক চুলও নড়তে পারলো না টিপ। আবারও বসে পড়লো সেখানেই। মুহূর্তেই প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো টিপের। কখন যে সেন্সলেস হয়ে গেল টেরই পেল না টিপ। হিমান্ত ফ্লোরেই পড়ে রইল সারাটা রাত। সকাল হয়ে গেছে। আরও একটি নতুন সকাল নেমে এলো টিপ আর হিমান্তের জীবনে। নতুন সকাল, সেই সকালে কোনো সুখ বয়ে আনেনি, এনেছে একরাশ কষ্টের ধুধু অন্ধকার, যে আধার গ্রাস করছে দুটি প্রাণকে। কি হবে এই দুটি মানুষের জীবনের পরের দিনগুলো? নিয়তি কখন কাকে কোথায় এনে ফেলে কেউ জানে না। কল্পনার বাইরের জগতে আমরা সবাই বোকা। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল হিমান্তের। উঠে নিজেকে ফ্লোরে আবিষ্কার করলো। চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে হঠাৎ উঠে দাঁড়ালো। টিপ, টিপ কই তুমি? টিপ, টিপ। তারপর আবারও চুপ হয়ে গেল। হাতে এখনো রক্ত শুকিয়ে আছে। অসমে ঢুকে ফ্রেশ হয়ে নিল হিমান্ত। হঠাৎ ফোনটা বেজে উঠল হিমান্তের। হ্যালো। টাইম 10 মিনিটস। আই উইশ 1 সেকেন্ড লেট যেন না হয়। বাই। ওকে, আমি আসছি। রেডি হয়ে হিমান্ত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো। চোখ দেখে চেয়ে দেখে টিপ সিঁড়ির ওপরেই পড়ে আছে। টিপের মুখের দিকে তাকিয়ে আছে হিমান্ত। মুখে গলায় নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। পেটটা অনেকটা ফুলে গেছে। কপালের চুলগুলো এলোমেলো হয়ে ঢেকে আছে। হিমান্ত একটু নুয়ে টিপের কপাল থেকে চুলগুলো আলতো করে সরিয়ে দিল। চোখের পাতা দুটো ফুলে গেছে। মনে হচ্ছে সারাটা রাত কেঁদেছে মেয়েটা। আই এম সরি টিপ, বাট এটাই তোমার প্রাপ্য। হিমান্ত উঠে দাঁড়িয়ে পড়ে। তারপর টিপের গায়ের ওপর থেকে ডিঙ্গিয়ে নিচে সিঁড়িতে নেমে পেছনে তাকায়। কিছু একটা পিছু টান তাকে বারবার আটকে দিচ্ছে। সে এক পা সামনে দেয় তো 2 পা পিছনে দেয়। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বাইরে চলে গেল। সকাল 8টা বাজে। টিপের ঘুম ভাঙে। আড়মোড়া দিতেই ধুপ করে নিচের সিঁড়িতে পড়ে যায় সে। আহ শব্দ করে ওঠে।
তাকিয়ে দেখে ও এখনো সিঁড়ির নিচেই পড়ে আছে। মাথাটা কেমন যেন ভার লাগে, চোখে ঝাপসা দেখে টিপ। এমন সময় রিশা মানে কাজের মেয়েটা ছুটে আসে। আপুমনি, তুমি এখানে পড়ে আছো কেন? ইস, কতখানি কেটে গেছে। আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। ওঠো গো, আগে ওঠো তুমি। কি হয়েছে তোমার? কেমন ধারা মেয়ে তুমি, হ্যাঁ? নিজের একটুও যত্ন নাও না। রিশা টিপকে এতগুলো কথা শুনিয়ে দিল, তবুও টিপ প্রতি উত্তরে কোনো জবাব দেয়নি। টিপকে ধরে উঠিয়ে চেয়ারে বসিয়ে দিল, তারপর এক গ্লাস পানি দিল টিপকে। টিপ ঢকঢক করে পানিটা খেয়ে নিল। কাল রাতের কথা মনে হতেই আপন মনে পানি পান করতে শুরু করলো। কি হয়ে গেল তার জীবনে? এক রাতের মাঝেই সবকিছু ভেঙে তছনছ হয়ে গেল। বিধাতা কেন তার কপালে এমনটা লিখে রেখেছেন জানা নেই। আপুমনি, এখন বলেন, কি হয়েছিল আপনার? এই অবস্থা কি করে হলো? আর ভাইজান কোথায়? ভাইজান বলতেই মনে পড়ল হিমান্তের কথা। উঠে পড়ল টিপ। আরে, কই যাও আপুমনি? রিশা, আমাকে একটু আমার রুমে দিয়ে আয় না, অনেক খারাপ লাগছে। রুমের কথা বলতেই টিপের কথাটা মনে পড়ল। ওর রুম তো এখন গেস্ট রুম। ততক্ষণে রিশা টিপকে ধরে সিঁড়ির কাছ অবধি নিয়ে গেছে। রিশা, শোন। হ্যাঁ বলো আপুমনি। আমাকে গেস্ট রুমে দিয়ে আয়, আমি এখন একটু ঘুমাতে চাই। কেন আপুমনি, তুমি গেস্ট রুমে কেন ঘুমাবে? চলো তোমার রুমে দিয়ে আসি। না শোন না রিশা, যা বলছি তাই কর। আমি তোমার কোনো কথা শুনছি না। সেখানে তোমার ঘুম আসবে না। আর নিজের রুম ছেড়ে গেস্ট রুমে কেন ঘুমাবে? নিজের জিনিস দেখলেও একটা অন্যরকম শান্তি লাগে। টিপও আর কিছু বলল না। বললেও রিশা শুনতো না। মেয়েটা অনেক ভালো, ওর অনেক খেয়াল রাখে। কিন্তু নিজের জিনিস যে আর আমার নিজের নেই, সেটা কি ও জানে? মুচকি হাসলাম। কিভাবে জানবে? আমিও কি জানতাম নাকি হিমান্ত মুহূর্তেই এমনটা পাল্টে যাবে? চোখ ঝাপসা হয়ে আসে, হাত দিয়ে চোখের পানিটা মুছে নেই। আপুমনি, তুমি কাঁদছো কেন? কি যে বলিস রিশা, আমার চোখে কি যেন হয়েছে, ব্যথা করছে আর পানি পড়ছে। আপুমনি, আমি বুঝি কোনটা চোখের পানি আর কোনটা ব্যথার পানি। রিশার কথাই চোখ থেকে টুপ করে পানি পড়ে গেল। রিশাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। আমার যে আপন বলতে কেউ নেই রে রিশা। ও ছাড়া আমার কেউ নেই। সবার সাথে সম্পর্ক নষ্ট করেছি। এখন আমি কার কাছে যাব বলতে পারিস? রিশা চোখের পানি মুছিয়ে দিয়ে বলছে, আপুমনি, ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমিও সেই আশায় বুক বেঁধেছি, সব একদিন ঠিক হয়ে যাবে। আমার এত বছরের সাজানো সংসার এক মুহূর্তে বালির মতো উড়ে গেল। রিশা আমাকে ধরে রুমে নিয়ে গেল। রুমে ঢুকে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। সমস্ত রুমটা এলোমেলো হয়ে আছে। আমার সামনে পা বাড়াতেই ছোট্ট একটা কাচের টুকরো পায়ে গেঁথে গেল। আহ, আপুমনি কি করছেন? সামনে কাচ, দেখছো না? কই, লাগছে দেখি। বসো বসো, এখানে বসো। ছাড়ো রিশা, কিচ্ছু হয়নি আমার। চুপ করে বসো দেখি, কি হয়েছে? টিপের পা থেকে কাচের টুকরোটা টেনে বের করলো রিশা। দরদর করে রক্ত বের হচ্ছে। টিপের সমস্ত শরীর ঘেমে একাকার। রাতে কিছু খাওয়া হয়নি, তারপরে যা হলো এত সব দেখে বড্ড ক্লান্ত টিপ। রিশা টিপের পায়ের ব্যান্ডেজ করে শুইয়ে দেয়। বিছানায় গা এলিয়ে দিতে ঘুমেরা এসে ভর করে টিপের চোখে। টিপ ঘুমিয়ে পড়ে। রিশা রুমটা পরিষ্কার করে রেখে রান্নাঘরে চলে যায়। অন্যদিকে হিমান্ত তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পার্কে চলে যায়। এত দেরি হলো যে? 7 মিনিট 30 সেকেন্ড লেট। সরি প্লিজ, আমার উঠতে লেট হয়েছে, রাগ করো না। চলো কোথাও বসি। খেয়েছো? না। তুমি? না। চলো তাহলে একসাথে ব্রেকফাস্টে করা যাবে। আচ্ছা চলো। মেয়েটি হিমান্তের হাতটা জড়িয়ে ধরে হাঁটতে শুরু করে। হিমান্ত চুপ করে ভাবে, টিপকে কতটা কষ্ট দিয়েছি, কিন্তু কি করবে হিমান্ত ভেবে পাচ্ছে না। যাই হোক, পরে ভেবে দেখা যাবে। মেয়েটাকে হিমান্তকে টেনে নিয়ে যায় আইসক্রিম এর গাড়ির কাছে। বায়না ধরে আইসক্রিম খাওয়ার। হিমান্ত মেয়েটার মুখের দিকে তাকিয়ে চুপ মেরে যায়।
টিপও আইসক্রিম অনেক পছন্দ করত। হিমান্ত চুপ হয়ে যায়। এই চলো না আইসক্রিম খাই। হিমিকা প্লিজ, এখন না, এখন একটু জরুরি কাজ আছে, অন্যদিন খাওয়াবো চলো। না হিমান্ত, আমার এখনই চাই, জিদ করে বসে আছে। হিমান্তকে চুপ দেখে হিমিকা টেনে নিয়ে যায় ওকে। দুপুর হয়ে যায়, টিপ এখনো ঘুমাচ্ছে, হয়তো নির্ঘুম রাত কাটানোর জন্য এখন গভীর ঘুমে আচ্ছন্ন। হিমান্ত বাসায় এসে ওপরে উঠে যায়, কাউকে দেখতে না পেয়ে রুমে ঢোকে। রুমে গিয়ে দেখে টিপ ঘুমিয়ে আছে। এটা দেখেই মাথাটা খারাপ হয়ে যায় হিমান্তর। কোমরের বেল্টটা এক টানে খুলে ফেলে। এখন কিছুদিন ধরেই দুই চোখে দেখতে পারে না টিপকে। আগের মতো ভালোবাসা নেই আর। কিভাবে এমন বদলে গেল হিমান্ত, নিজেই নিজেকে ভেবে অবাক হয়ে যায়। বেলটা হাতে পেঁচিয়ে সামনে যায় টিপের, শার্টের বোতামটা খুলে ফেলে। মেজাজটা বিগড়ে গেছে, যাকে দেখতেও এখন বিরক্ত লাগে। সারাদিন পর কাজ থেকে ফিরলে সেই যদি সামনে পড়ে, রাগটা তো তার উপরে হবেই। হিমান্ত টিপের মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা ঘুমোচ্ছে, কিন্তু তবুও কপাল কুঁচকে আছে। একরাশ বিষণ্ণতার ছাপ তার মুখে স্পষ্ট ভেসে উঠেছে। টিপের ঘুমন্ত মুখটা দেখে হিমান্তের রাগ কিছুটা কমে যায়। টিপের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। হিমান্ত টিপের মাথার পাশে হাঁটু গেড়ে ফ্লোরে বসে এক নজরে তাকিয়ে থাকে টিপের দিকে। টিপের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে হিমান্ত। টিপের শরীর থেকে একটা মিষ্টি স্মেল ভেসে আসছে, যেই স্মেলটা এতদিন পাগল করে রাখত হিমান্তকে। পৃথিবীর সব পারফিউমকেও যেন হার মানায়। হিমান্ত টিপের কপালে আলতো করে একটা চুমু খায়। নিজের কাছে নিজেকেই বড্ড অপরাধী লাগছে। কিন্তু মনের যে কি হয়েছে, মনের সাথে যুদ্ধ করে আর কতদিনই বা চলা যায়। এক মন দুজনকে দেওয়া যায় কিনা জানি না, তবে মনে হয় মন সবসময় একের ওপরই ভালো লাগা স্থগিত রাখে না। যতদিনে তার আকাঙ্ক্ষার জিনিসটা হাতে না পায়, ততদিনে আগ্রহ থাকে, আর পেয়ে গেলে তার প্রতি আগের টানটা আর থাকে না। কিন্তু ভালোবাসাটা হয়তো বা ভিন্ন, একজনের কাছে ভিন্ন ভিন্ন সংজ্ঞা। তবে ভালোবাসায় রাগ অভিমান আসা ভালো, অবিশ্বাস নয়। কারণ একবার বিশ্বাস ভাঙলে আর জোড়া লাগানো যায় না। যে কোনো সম্পর্কের স্পেস দেওয়া দরকার, মানুষটিকেও তেমনি। হিমান্তের এখন একটা স্পেস দরকার, কেননা সে নিজেই এখন এলোমেলো হয়ে আছে। হিমান্ত টিপের নাকে আলতো করে ছুঁয়ে ঘামটা মুছে দেয়। হঠাৎ মোবাইলে মেসেজ আসার শব্দ হয়। হিমান্ত ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। হিম, তুমি কি টিপকে আমার কথা বলে দিয়েছো? হিমিকার মেসেজ পড়ে সাথে সাথে কলটা ব্যাক করে হিমান্ত। হ্যালো হিমি, বলো। টিপকে তুমি আমার নাম বলে দিয়েছো? আরে না, বলেছি অফিসে ট্রিনার কথা। তাহলে গুড, বললেও সমস্যা করবেও। তার থেকে ডিভোর্স হয়ে যাওয়ার পরেই বলবে, কেমন? ওকে মাই ডিয়ার, বাই। হিম, তুমি আমাকে ভুলে যাবে না তো? ভোলার কথা আসছে কেন জানি না, কেন যেন ভয় লাগছে আমার। কাল কখন মিট করছো? এই তো বিকাল 5টায়। ওকে, রাখছি তাহলে। হিমান্ত কথাটা বলে এসে দেখে টিপ এখনো ঘুমিয়ে আছে। এতক্ষণ টলারেট করছি আর না, একটানে টিপকে উঠিয়ে বসায়। টিপ ঘুমের মধ্যেই ধড়ফড় করে উঠিয়ে বসে। এত ঘুম কিসের হ্যাঁ? তোকে না বলেছি গেস্ট রুমে যাবি, আবারও আমার বিছানায় এসেছিস? এক সেকেন্ডের যেন দেখি না এখানে। হনহন করে চলে যায় ওয়াশরুমে। টিপের শরীর কাঁপছে ভয়ে। ঘুম থেকে কেউ এইভাবে তোলে? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? টিপের আগের কথাগুলো মনে পড়ে যায়। হিমান্ত কত আদর করে ঘুম পাড়িয়ে দিত, এখন ওর ঘুমও সহ্য হচ্ছে না। টিপের বাবা মার কথা খুব করে মনে পড়ে। আসলে ভালোবাসা যে ভুলে গেছে তারা। যাকে বিশ্বাস করে এসেছিল, সেও তো তার সর্বস্ব কেড়ে নিয়েছে। কোন মুখে কথা বলবে বাবা মার সাথে? চোখের পানি মুছে দেওয়াল ধরে ধরে নিচে নামে। রিসা ওকে দেখেই দৌড়ে গিয়ে ধরে। আপুমনি, তুমি একা একা নামতে গেলে কেন? আমাকে তো ডাকলেই পারতে। না রিসা, বাদ দাও, আমার খুব ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে, কিছু খেতে দাও আমায়। আরে আপুমনি,
তুমি কাল থেকে না খেয়ে আসো, কি বলো? আসো, তাড়াতাড়ি আসো, আমি স্যুপ করেছি তোমার জন্য। আমাকে আগে পানি দে তো। আর তোর ভাইজান এসেছে, খেতে ডাক। আমাকে গেস্ট রুমে রেখে আয়, খাবারটা ওখানেই দিয়ে আসবি। আপুমনি, আপুমনি মানুষটাকে এত ভালোবাসো? এই প্রশ্নের কোনো উত্তর যে আজ আমার কাছে নেই রে রিসা। চল, রুমে দিয়ে আয়। আপুমনি, আমি বলি কি, তোমার আম্মা আব্বার সাথে একটু কথা বলে নাও না, দেখবে তারা কিছু একটা করতে পারবে, মনটাও ভালো লাগবে। না রে রিসা, সেই মুখ কি আর আছে আমার? কথাগুলো গলায় জড়িয়ে আসে টিপের। দুনিয়াটা এখন জেলখানা মনে হচ্ছে। গেস্ট রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেই, তারপর বিছানায় বসে মোবাইল নিয়ে মায়ের নাম্বার ডায়াল করে। কিছুক্ষণ চুপ থেকে ডায়াল করার সাহস হয়ে ওঠে না। নাম্বারটি আবারও কেটে যায়। ভয় হয় যে কত অপরাধ করেছে, তাদের কত কষ্ট দিয়েছে। আবারও মায়ের নাম্বারটা ডায়াল করে কলিংয়ে ক্লিক করে, হাতে যেন চলে না যায়। রিং হবার আগেই সাথে সাথে কেটে যায়। ভাগ্যিস কলটা যায়নি। ডাটাটা অন করে একটু ফেসবুকে যাই টিপ। অনেক দিন ফেসবুকে যাওয়া হয় না। সংসার করে সংসারী হয়ে বন্ধু বান্ধব ভাই বোন সব হারিয়েছে। 6 মাস আগে লাস্ট পোস্ট। সেদিন আমি আর হিমান্ত ঘুরতে গিয়েছিলাম কাজিনদের বাড়িতে। চট্টগ্রামে ওদের বাড়ি। আমরা অনেক মজায় সময় কাটিয়েছি। হিমান্ত নতুন, তাই সবাই ওর অনেক আদর যত্ন করেছে। আমার সেই দিনগুলো কত রঙিন ছিল। ওখান থেকে আসার পরই হিমান্তের ব্যস্ততা বেড়ে যায়, আর আমার প্রতি ওর ভালোবাসাও কমতে থাকে। আচ্ছা, ওর লাইফে কি কেউ এসেছে? যদি জানি এসেছে, তাহলে আমি ওর জীবন থেকে সরে আসব। চোখ যে আর বাঁধ মানে না, পুরো ওড়নাটা ভিজে চুপসে গেছে। আপুমনি, তুমি আবারও কাঁদছো? আর কখনো কাঁদবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোর ভাইজান কি খেয়েছে? না, কার সাথে যেন কার কল এসেছে, তাই খাওয়া ছেড়ে উঠে চলে গেছে। রাখো ভাইজানের কথা, এই নাও স্যুপটা খাবে এখন। রাখ এখানে। জানিস রিসা, আজ না বাবু কিক মারেনি। আমার অনেক চিন্তা হচ্ছে রে। বিকেলে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? কি বলো? আচ্ছা, বিকালে যাব। এখন তুমি এগুলো খেয়ে নাও আগে। জানিস রিসা, বাবুর জন্য আমি সুন্দর একটা জামা বানিয়েছি। আমার মন বলছে ও আমার মতোই মেয়ে হবে, আর তোমার ভাইজানের মুখের আদল পাবে। দেখো, মানুষটাকে দেখে আমার খুব কষ্ট হয় আপুমনি। সে তোমার মতো একজনকে পেয়ে হারিয়ে ফেললো। কবে বুঝবে নিজের ভালোবাসা? আর তোমাদের সন্তানেরই বা কি হবে? কি আর হবে, আল্লাহ যা চাই তাই হবে। রিসা কাজ করে টিপকে খাইয়ে চলে যায়। টিপ বসে আছে একা একা। আজ কতদিন পর একা খেলো। গলা দিয়ে খাবার নামতে চায় না। এমন দিন ছিল হিমান্তর হাতে না খেলে পেটই ভরতো না। হিমান্ত জোর করে খাইয়ে দিত, বলতো এই পেটটা না আমার নয়, ওর। এই শরীর মন সব ওর। আমিও ইচ্ছে করে কামড় দিতাম ওর হাতে। মোবাইলের রিংটোনের শব্দে ভাবনার ঘোর কাটে টিপের। আননোন নাম্বারে কল আসে, রিসিভ করার আগেই কেটে যায়। টিপ ব্যাক করলেই বন্ধ বলতেছে। মাথা না ঘামিয়ে নিউজ ফিডে ঘোরাঘুরি করে টিপ। সবার কত কত মেসেজ। ঘুরতে ঘুরতে একটা ছবি ওর সামনে এসে পড়ে। বড্ড চেনা চেনা লাগছে। দুটি হাতের ছবি। টিপ মেয়েটার প্রোফাইলে গিয়ে দেখে একটা ছেলের বাম হাত জড়িয়ে ধরে ছবি তুলে পোস্ট করা। মুখ দেখা যায় না কারোরই। ক্যাপশনে লেখা, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। জায়গাটাও চেনা চেনা লাগছে। টিপ ভাবতে থাকে। কিছুক্ষণ আইডিতে ঘোরে, আর কিছুই পায়নি। হাত দুটি খুব পরিচিত লাগছে ওর কাছে। জায়গাটা চট্টগ্রাম, ওরা যেখানে ঘুরতে গিয়েছিল। মনে পড়ে টিপের, আরে এই জায়গাটা তো আমরা বসেছিলাম, আমি আর হিমান্ত। হাই, আজ সব স্মৃতি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আইডির ছবিটা ডাউনলোড করে। কেন যেন ছবিটা পরিচিত লাগছে, আর জায়গাটা ওদের ভালো লাগার মুহূর্ত কাটানোর কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। কিন্তু মাথা থেকে বেরই হচ্ছে না ছবিটা কারা হতে পারে। মনে পড়ছে না। উফ। টিপ দ্রুত ওর ফোনের গ্যালারিতে চলে যায়।
সেখানে ওদের সব তোলা পিক আছে। কেন যেন মনে হচ্ছে কোথাও কোনো বড় ধরনের গন্ডগোল আছে। টিপ কিছু বুঝে উঠতে পারছে না কি চক্রান্ত চলছে ওর বিরুদ্ধে। আর হঠাৎ কেনই বা হিমান্ত ডিভোর্স চাইছে? এমন তো নয় কেউ ইচ্ছে করে আমাদের দূরে সরাতে চাইছে। টিপ ভাবতে পারছে না, মাথাটা হ্যাং করছে ওর। গ্যালারি খুঁজে হয়রান। সেই 6 মাস আগের তোলা ছবি দেখছে টিপ, কিন্তু কেন দেখতেছে কিছুই বুঝতে পারছে না। কোথাও কোনো ক্লু তো নিশ্চয়ই পেয়ে যাবে। আচ্ছা, সরাসরি হিমান্তকে জিজ্ঞাসা করলে কেমন হয়? না না, হিমান্ত যা জেগে আছে রেগে আছে। হঠাৎ গ্যালারির একটা ছবিতে চোখ আটকে যায় টিপের। তড়িঘড়ি করে ছবিটাতে ক্লিক করে। উফ, এক্ষুনি এটাই হওয়ার ছিল। মোবাইলটা অফ হয়ে যায়। টিপ মোবাইলটা চার্জে বসিয়ে বেডের সাথে মাথা ঠেকিয়ে চোখটা বন্ধ করে আসে। একদিন দুজনে এক বালিশে ঘুমাতাম, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আর আজ দুজন দুই রুমে। হিমান্ত আমার মুখও দেখতে চায় না। আচ্ছা, আমি কি মাকে ফোন দিয়ে কথা বললে মা নিশ্চয় আমাকে এখন এখান থেকে নিয়ে যাবে? তারা আমাকে ক্ষমা করে দেবে নিশ্চয়। আজ 2 দিন হলো, অথচ 2 দিনে হিমান্ত একবারও আমার দিকে চোখ তুলেও তাকায়নি। কার সাথে বিশ্বাস করে সংসার গড়েছি আমি? বিয়ের আগে সৌমিক নামের একটা ছেলে আমাকে খুব ভালোবাসতো, বাবাকে ভয় পেত, তবুও আমার কলেজের সামনে যেত, আমাকে দেখতো। প্রায় সময় আমার সাথে পথে দেখা হতো, মুচকি হাসি দিত আমাকে দেখলেই। আমার ছোট বোনের সাথে ওর কথা হতো। কিন্তু তারপর আর কি, বিয়ে হয়ে গেল হিমান্তের সাথে। হিমান্তের বাবা ভালো মানুষ, বাড়ির অবস্থাও ভালো। হিমান্ত তখন ভালো জব করে, এটা দেখে আমার বাবা ওর অনেক পছন্দ হয়েছিল। কিন্তু কি একটা কারণে বিয়ে হবে না এমন পরিস্থিতির সৃষ্টি হলো। কিন্তু হিমান্ত আর আমি দুজন দুজনকে পছন্দ করে ফেলেছি। রোজ কথা হতো হিমান্তের সাথে। তারপর থেকে আমাদের শেয়ারিং কেয়ারিং, ভালো লাগা ভালোবাসা, অবশেষে বিয়ে। আর এখন ডিভোর্স পর্যন্তও এসেছে। বাবা মার মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিনও সুখী হতে পারে না। আমিও পারিনি। মা আমার অনেক কষ্ট পেয়েছে, আমি তাদের খুব কষ্ট দিয়ে ফেলেছি, যা ক্ষমার অযোগ্য। হয়তো তারা আমার ভালোর জন্যই সব করেও, কিন্তু আমাদের জীবনে কিছু পরিস্থিতি চলে আসে যখন আমাদের বিবেক লোপ পায়। তখন ভুল সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি না। বেশিরভাগ সময়ই আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, পরে সেই মাসুলটা দিতে হয়। চোখের এই 2 দিনে কোনো রেস্ট দেয়নি। পাতা অসম্ভব রকম ফুলে গেছে। এখন আর চোখ থেকে পানিও পড়ে না, শুধু মাঝে মাঝে যন্ত্রণায় বুকটা ফেটে যায়। সহ্য করতে পারি না যে। বিকালে চেক আপ করাতে গেলাম রিশাকে সাথে নিয়ে। আর হিমান্ত হয়তো তার ত্রিনাক নিয়েই ব্যস্ত সময় পার করছে। আল্ট্রাসাউন্ড করানো হয়েছে? রিপোর্টের জন্য বসে আছি অপেক্ষা করে। পেটে হাত দিয়ে ফিল করছি আমার পেটের মধ্যে বেড়ে উঠছে আরো একটি প্রাণ। কত মধুর একটা অনুভূতি। হাসপাতালে অনেকেই চেক আপ করাতে আসে, কারো স্বামী আসে সাথে, কারো শাশুড়ি। হা, আমার কপাল, ভাগ্য কোনোটাই জুটালো না আমাকে। আজ যদি বাবা মাকে কষ্ট না দিতাম, তাহলে তারা আজ আমার পাশে থাকতো। তারা তো মনে হয় জানেও না তাদের ঘরে ছোট্ট অতিথি আসছে। আম্মু শুনলে কত খুশি হতো। চোখ জ্বালা পোড়া করছে, তাই চেয়ারে হেলান দিয়ে চোখটা বন্ধ করে ভাবছি। রিসা রিপোর্ট নিয়ে এলো, ডাক্তারের কাছে গেলাম। মহিলা ডাক্তার আমাকে বোঝালো আমার বেবির পজিশন নাকি ঠিক নাই, আর বারবার আমার হাজবেন্ড কোথায় জিজ্ঞাসা করছিল। মিসেস হিমান্ত, আপনার হাজবেন্ডকে নিয়ে আসবেন এরপর থেকে চেক আপে। আর আপনার শারীরিক অবস্থা খুবই খারাপ, প্রেশার লো, তারপর আবার খাওয়া দাওয়াও করেন না ঠিক মতো। আগের চেক আপে বলে দিয়েছিলাম আপনার হাজবেন্ডকে, তখন তো রিপোর্ট ভালোই ছিল। যাই হোক, আমি আবারও বলে দিব আপনার হাজবেন্ডকে আসতে বলবেন একদিন। জি ম্যাম। আসলে আমার কিছু খেলেই বমি হয়, আর মাথা ব্যথায় চোখটা ঝাপসা দেখি। আপনার শরীরের কন্ডিশন খুবই খারাপ, এজন্যই এমন হচ্ছে। এমন হলে বাচ্চা মা দুজনেই বিপদে পড়বেন। আজকে থেকে বেশি পরিমাণে খাবার খাবেন। একজন স্বাভাবিক মানুষ যে পরিমাণ খাবার খেতে পারে, একজন প্রেগনেন্ট মা তার থেকে ডাবল খাবার খেতে পারবে। আর 400
কি 500 ক্যালোরি আপনার খেতে হবে। বমি হলে তারপরও খাবেন, না হলে বাচ্চা প্রিম্যাচিওর হয়ে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে খেয়াল রাখবো সব কিছু। আচ্ছা আসুন, আর সাবধানে চলাফেরা করুন। রিশাকে নিয়ে বাড়িতে এলো টিপ। বাচ্চার কন্ডিশন ভালো না, আমাকে বেশি করে খেতে হবে। মাগরিবের আজান হচ্ছে। টিপ অজু করে নামাজ পড়তে বসলো। অনেকক্ষণ জায়নামাজে বসেছিল, শুদ্ধ মনে নিজের আর বাচ্চার সুস্থতা চেয়ে আল্লাহর দরবারে দোয়া চাইল, আর সবাই যেন ভালো থাকে সেই প্রার্থনা করলো। বিপদে ধৈর্য ধারণ করতে হয়, তা না হলে মানুষ হতাশ হয়ে যে কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলে। টিপের দিনকাল এখন আগের থেকে ভালোই কাটে। সারাদিন একা গেস্ট রুমে পড়ে থাকে। হিমান্ত তার দুনিয়ার ব্যস্ত সময় পার করছে। দুজনের দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলে না। হিমান্তের কেমন যেন খারাপ লাগে, কথা বলতে চেয়েও অপরাধ বোধ থেকে পিছিয়ে পড়ে। প্রতিদিন নিয়ম করে ঘন্টার পর ঘন্টা ফোনে কাটিয়ে দেয় হিমান্ত। বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে থাকে, সিগারেট, অ্যালকোহল এইসব খেতে শুরু করে। রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। হিমান্ত বেপথে চলে যাওয়ার জোগাড়, কিন্তু টিপকে উকি দিয়েও দেখে না বেঁচে আছে নাকি মরে গেছে। টিপ শুধু নামাজে বসে মোনাজাতে কান্না করে যায়, আল্লাহ নিশ্চয়ই এর সমাধান দিবেন। দেখতে দেখতে 3 মাস চলে যায়। হিমান্ত সারাদিন হাসি খুশিতে মত্ত। রাত করে বাড়ি ফেরে। তার যে অনাগত সন্তানের পৃথিবীতে আসার সময় হয়েছে এটা সে ভুলেই যায়। হিমিকা নামে জিএফ এর সাথে তার প্রেমালাপ ভালোই চলছে। তাদের পরিবারও কিছু বলে না, সবাই জানে হিমান্ত বিবাহিত, তবুও আশকারা দিতে থাকে। টিপ নিজের যত্ন নিজেই নেয়, রিশা তাকে সাহায্য করে। মেয়েটা বড্ড ভালো, সেই প্রথম থেকেই ওর পাশে আছে। 8 মাস শেষের পথে। এখন আর টিপ কোথাও একা একা হাঁটতে পারে না, 2 পা হাঁটলেই বসে পড়ে। পেটটা অনেক ভারী হয়ে গেছে, মনে হচ্ছে যেন কতগুলো বেবি আছে। যখন তখন ঘুম ভাঙে ওদের কিক মেরে দেয়। একটা সন্তান মা কতটা কষ্ট করে পৃথিবীতে আনে, এটা যদি কোনো সন্তান বুঝতো তাহলে মাকে মাথায় তুলে রাখতো। কিন্তু আমরা কুলাঙ্গার সন্তানরা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। হায় রে মানুষ। টিপ রিশাকে নিয়ে আরো একদিন চেক আপে যায়। বাবুর নড়াচড়া একদম ভালোই আছে, সব রিপোর্ট নর্মাল, কিন্তু টিপের মানসিকতা খুবই খারাপ। মানসিক দিক দিয়ে টিপ খুবই দুর্বল। সে সময় সবার সাথে থাকার কথা, সেই সময় তার পাশে কেউ নেই। বাস্তবতা কত কঠিন। চেক আপ করে ফেরার সময় টিপ ত্রিনা মেয়েটাকে দেখতে যায়। ত্রিনা পেছন থেকে টিপকে দেখে ডাক দেয়, আরে ভাবি, আপনি হাসপাতালে চেক আপ করাতে আসছেন বুঝি? হুম, আপনাকে তো চিনলাম না। আমি ত্রিনা, আমি আপনাকে চিনি, হিমান্ত ভাইয়ার বউ তো আপনি। ভাইয়া একদিন অফিসে আপনার ছবি দেখিয়েছিল। টিপ মনে মনে ভাবে, এই তাহলে ত্রিনা। আচ্ছা, আমার মাঝে কি নেই যা এই ত্রিনার মাঝে আছে? ভাবি, আমার নাম্বারটা রাখুন, যোগাযোগ করতে মন চাইলে ফোন দিয়েন। আর ভালোই হলো আপনার সামনে পেয়ে। আচ্ছা, হিমান্ত আপনার খুব যত্ন করে তাই না ভাবি? বড্ড কেয়ারিং ছেলেটা। আচ্ছা, আসি হ্যাঁ, আমার নাম্বারটা রাখেন, কোনো প্রয়োজনে আসতে পারে। হুম, ওকে। আচ্ছা ভাবি, বাবু হলে জানাবেন কিন্তু, ছেলে বাবু নাকি মেয়ে বাবু, আমি কিন্তু দেখতে আসব। আর হিমান্তকে ধরবো, ট্রিট তো চাইই চাই। বেচারা এতদিন এই সুখবরটা লুকিয়ে রাখলো আমাদের থেকে, ওর তো আজ বেহাল অবস্থা করব। হেসে কথাগুলো বলে ফেলে ত্রিনা। হুম, আসি, আমার না খারাপ লাগছে। ওকে ভাবি, কিছু মনে করবেন না, মজা করলাম আর কি। আমিও আসছি, হাসপাতালে একটা কাজে এসেছিলাম আর কি। অন্যদিন শুনবো, রিশা বলে চলে যায়। কথা শেষ করতে না দিয়ে টিপ চলে এলো, আর ত্রিনা হাঁ করে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। যাক, হিমান্তকে আজ চেপে ধরবো, মিষ্টি খাওয়ানোর কথা বলে হাসছে ট্রিনা। মেয়েটা খুবই ভালো, আজ সহজ সরল মাইন্ডের, হাসি খুশি থাকে সব সময়। টিপ ত্রিনাকে সহ্য করতে পারছিল না। এই সেই মেয়ে যার জন্য আজ এই অবস্থা হয়েছে টিপের। খুব কান্না পাচ্ছে টিপের। কেন এমন হচ্ছে বুঝতে পারছে না টিপ।
মাঝে মাঝে ইচ্ছে করে মরে যেতে। সামনের মাসের 20 তারিখে ডেট ডেলিভারির। টিপের বাবু পৃথিবীতে আসবে, কিন্তু কেউ জানে না। কারোর মনে কোনো আনন্দ নেই। কেউ আদর করে খাইয়েও দেয় না টিপকে। কেউ ছোট অতিথির জন্য নতুন কাঁথা সেলাই করে না। কেউ বলে না, বৌমা এটা করো না। কেউ বলে না, তুমি এটা খাও। শুধু কাজের মেয়েটা ওর খেয়াল রাখে, রাতে ওর কাছেই থাকে। হিমান্ত অবশ্য তাতে কোনো মাথা ব্যথা নেই। হিমিকার সাথে তার রিলেশন ভালোই চলছে। রাতে টিপ রুম অন্ধকার করে শুয়ে আছে। হিমান্ত অফিস থেকে ফিরে গেস্ট রুমে যায় টিপের কাছে। টিপ টিপ করে চেয়ে আসে। টিপ খুশি হয়ে রুমের লাইটটা জ্বালায়। হিমান্তকে দেখে টিপ খুব খুশি হয়। নিশ্চয়ই আজ হিমান্ত বলবে, টিপ তুমি আলাদা কেন থাকো, চলো আমরা আবারও দুজনে একসাথে নতুন জীবন শুরু করি। আমি আমি তুমি আর আমাদের অনাগত সন্তানকে নিয়ে নতুন জীবন বাঁধি। টিপ কষ্ট করে উঠে বসে। হিমান্ত টিপের কাছে গিয়ে ঠাস করে টিপকে একটা চড় মারে। টিপ বেডটা শক্ত করে ধরে ফেলে। পড়তে গিয়েও পড়ে না। বিছানা থেকে পড়ে গেলে কি অ্যাক্সিডেন্টটাই না হয়ে যেত ভাবতেই ভয়ে আঁতকে ওঠে টিপ। সাথে হিমান্তের দিকে তাকিয়ে আছে ছলো ছলো চোখে। হিমান্ত, তুমি মারলে আমাকে? তোর মতো মেয়েকে তো গলা টিপে মেরে ফেলাই উচিত। তুই এই আমাকে কবে শান্তি দিবি, হ্যাঁ বলতো? তোর জন্য আমি অফিসেও শান্তি পাই না। তুই ত্রিনাকে কি বলেছিস, হ্যাঁ বল, কি বলেছিস? জোরে চুলের মুঠি ঝাঁকিয়ে চিল্লিয়ে বলে, আহ হিমান্ত, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। আমি কিছুই বলিনি। তোমার পীড়িতের বান্ধবী নিজেই বলেছে আমাকে। তুমি আজ ওই মেয়ের জন্য আমার গায়ে হাত তুলছো। এজন্যই আমি সবাইকে ছেড়ে তোমার হাত ধরে এসেছিলাম। মেরে ফেলো গলা টিপে আমাকে। আমি বাঁচতে চাই না, মেরে ফেলো আমাকে। কি আছে আর এই জীবনে? যেখানে স্বামীর ভালোবাসাই নাই, সেখানে থাকার চেয়ে মরা অনেক ভালো। রিসা দূর থেকে দেখে, কি সাহস পায় না কাছে আসার। ওর খুব কষ্ট হচ্ছে টিপকে এইভাবে দেখে। বড়লোক বাড়ির মেয়ে, আজ কি অবস্থা তার। হিমান্ত হঠাৎ ফোন আসে আননোন নাম্বারে। হিমান্ত টিপকে কিছু না বলে কলটা রিসিভ করে রুম থেকে চলে যায়। হ্যালো, হ্যালো, কে আপনি? আমি সৌমিক, কাকে চাই? আসলে এখানে টিপ না মানে টিপ। টিপের কথা শুনতেই মেজাজটা বিগড়ে যায় হিমান্তের। হিমিকা তাহলে ঠিকই বলেছিল, এখানে কোনো টিপ থাকে না। রং নাম্বারে ফোন দিয়েছেন আপনি। হ্যালো হ্যালো, শুনুন, আমি জরুরি কথা বলার আগেই ফোনটা কেটে যায়। টিপকে আর সহ্য হচ্ছে না ওর। প্রেগনেন্ট না হলে এতক্ষণে বাড়ি ছাড়া করত, কিন্তু 6 মাস অপেক্ষা করতে হবে। টিপ অঝরে কাছে। আগে কোনোদিন যে হিমান্ত আমার গায়ে হাত তোলেনি, আজ সেই হিমান্ত আমার গায়ে হাত পর্যন্ত তুলল। কার জন্য থাকবো আমি, কার মুখ চেয়ে থাকবো? আর 1 মাস কষ্ট করে থাকতে হবে। আমার সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? ওর জন্য আমাকে বাঁচতেই হবে। ওর তো কোনো দোষ নাই, ও কেন শাস্তি পাবে? আমার সন্তানও, ও আমার পরিচয়েই বাঁচবে। বাবা না থাকলে কি বাচ্চারা বাঁচে না? মায়ের পরিচয়েই বাঁচবে ও। হিমান্ত রাগে জ্বলছে, চোখটা লাল হয়ে আছে। সৌমিক ফোনটা কাটার পরই ভাবতেছে, টিপের কোনো খবর 2 বছর সে পায়নি। মেয়েটা কেমন আছে কে জানে। টিপের বাড়ির কেউই জানে না টিপের খবর। মন বলছে টিপ ভালো নেই। কত কষ্ট করে একটা নাম্বার জোগাড় করলাম, কিন্তু মনে হচ্ছে টিপের হাজবেন্ড। আমি যে করেই হোক টিপকে খুঁজে বের করবই। আমার টিপ কষ্টে আছে, আমার মন বলছে। টিপ, তুমি কেন এমন করলে বলো? আমি কোনোদিনও ভাবিনি তুমি এমনটা করবে। কত ভালোবেসেছি আমি তোমায়। তোমার সুখের কথা ভেবেই আমি নিজেকে বোঝ দিয়েছি। কিন্তু যদি জানতে পারি তুমি কষ্টে আছো, তাহলে আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। কোনো শক্তি নেই আটকাবে আমাকে। আপুমনি, তুমি আর কেঁদো না। তুমি তোমার মায়ের কাছে চলে যাও আপু। দেখো, তোমরা, তারা তোমাকে ফেলে দিবে না। তারা তোমাকে ভালোবাসে, কিন্তু একটু অভিমান করেছে। দেখবা ঠিক তোমাকে ক্ষমা করে দিবে। রিসা, আমি কোন মুখ নিয়ে যাব বলো? আমি যে সব রাস্তা বন্ধ করে দিয়েছি নিজের হাতে। টিপ নামাজে বসে যায়, আল্লাহর কাছে 2 হাত তুলে ফরিয়াদ করে, কবে এই সমস্যার সমাধান হবে?
টিপ শুধু বাচ্চার জন্যই এত কষ্ট করে যাচ্ছে। টিপ সন্তানের মুখ চেয়ে সব মায়েরাই মৃত্যু সহ্য করে নিতে পারে, মা এমনই একজন, কিন্তু অভাগা সন্তানরা তা বোঝে না। এখন টিপের প্রতিটা দিন কাটে যায় নামাজে, সকাল বিকাল পড়ে থাকে অন্ধকারে। দেখতে দেখতে এক একটা দিন যাচ্ছে, টিপের অসুস্থতা আরো বেড়ে চলেছে। হিমান্ত বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে হিমিকার সাথে। রিসা ভয়ে ভয়ে হিমান্তের কাছে যায়। ভাইজান আসবো? রিসা, আয়, কিছু বলবি? ভাইজান, আপুমনি অনেক অসুস্থ, ডাক্তার আপা বলেছেন তার শারীরিক অবস্থা নাকি ভালো না। আপুমনিকে বললে আপুমনি শোনে না তো, ঠিক মতো খায় না, শুধু কাঁদে মুখ বুজে। আপনি বললে আপুমনি ঠিক শুনবে। আর বাচ্চার অবস্থাও নাকি ভালো না। হিমান্ত চুপ করে আছে। সত্যি তো, এতদিন অনেক বাজে ব্যবহার করলেও টিপ ওর বউ, নিজের সন্তানের কথা কি করে ভুলে গেলাম। রিসা, চলো যাই। হিমান্তকে চুপ থাকতে দেখে হিমিকা কল কেটে দেয়। হিমান্ত বসে বসে ভাবছে, তার তো টিপের খেয়াল রাখা উচিত ছিল, ভালোবেসে বিয়ে করে এনেছিল টিপকে, কিন্তু টিপ আর মান রাখেনি। হিমান্ত আস্তে আস্তে গেস্ট রুমে আসে। দ্বিধা কাজ করছে, কি করে কথা বলবে টিপের সাথে। যতই রাগ থাকুক, আর তো 2 মাস সহ্য করতে হবে টিপকে, তারপর আর নয়। টিপকে তার কাজের জন্য শাস্তি পেতেই হবে। হিমান্ত রুমে গিয়ে দেখে টিপ জায়নামাজে শুয়ে আছে। টিপ টিপ ডাকটা শুনেই চুপ করে থাকে। কেন উত্তর দিব? দেব না কোনো উত্তর। টিপ সাড়া না পেয়ে হিমান্ত ভেতরে যায়। টিপ, রুমে চলো। কার রুম? কোথায় যাব? আমাদের রুম। আমি বেশি কথা বলা পছন্দ করি না। রুমে চলো টিপ। চলে যান আপনি, আমার রুম এটাই, আমার জায়গায় আমি আছি। হিমান্ত চলে যায়। কি বলবে ওকে? টিপ শুধু চুপ করে শুয়ে আছে। রাত বাড়ছে তার গতিতে। টিপের খাওয়ার কোনো হুঁশ নেই। সে শুয়ে শুয়ে চোখের পানিতে বুক ভাসাচ্ছে। ভালোবাসা কেন এমন হয়? সবকিছু নিমিষেই পাল্টে যায়। হিমান্ত খাবার টেবিলে বসে আছে। আজকে কেন যেন গলা দিয়ে খাবার নামছে না। মনটা বড্ড ভীষণ বিষণ্ণ লাগছে। অপরাধ বোধ কাজ করছে। রিসা, রিসা, কই তুই? জি ভাইজান, ডেকেছেন আমায়? টিপ খেয়েছে রাতে? না, বলেছে খাবে না। ওর খাবারটা আমার রুমে রেখে আয়, আমি আসতেছি। আচ্ছা ভাইজান। রিসা খুশি হয়ে খাবার নিয়ে যায়। এবার বুঝি মেয়েটা একটু সুখের মুখ দেখবে। আল্লাহ, তুমি আপিমনির মুখের দিকে তাকিয়েছো, ভাইজানের মনটা নরম করে দিয়েছো। হিমান্ত উঠে টিপের কাছে যায়। টিপ উল্টো ঘুরে শুয়ে আছে। মা বাবাকে বড্ড মিস করছে যে। হিমান্ত রুমে গিয়ে চুপচাপ টিপের সামনে গিয়ে দাঁড়ায়। টিপ টেরও পায়নি হিমান্ত রুমে এসেছে। হিমান্ত টিপকে হঠাৎই কোলে তুলে নেয়। টিপ আচমকা ভয় পেয়ে যায়। ও মা গো বলে চিৎকার দিয়ে চোখটা বন্ধ করে ফেলে। হিমান্ত মুচকি হেসে টিপকে নিয়ে রুম থেকে বের হয়। টিপ লাফাচ্ছে। হিমান্ত, ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? হিমান্ত কোনো কথা না বলে সোজা টিপকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। হিমান্তের শক্তির সাথে পেরে উঠছে না টিপ। হিমান্ত খুব সাবধানে টিপকে শক্ত করে ধরে উপরে নিয়ে চলে গেল। আর যাই করুক, তার এখন তার সন্তানের কথা মাথায় রেখেই টিপের যত্ন নেওয়া উচিত। সবাই যতই দোষ করুক না কেন, একটা সন্তানের প্রতি সবারই দায়িত্ব থাকে, কারণ সন্তান তো কোনো অপরাধ করেনি। টিপকে হিমান্ত বিছানায় বসিয়ে দেয়। যতদিন আমার কাছে থাকবি, ততদিন আমার কথা মতো চলবি, মনে থাকে যেন। টিপ হিমান্তের মুখের দিকে তাকিয়ে আছে। হিমান্তের আজকের কি যেন কি হয়েছে। হিমান্ত কার সাথে যেন ফোনে কথা বলছে। টিপ অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। ইদানিং শরীর মন কোনোটাই ভালো যায় না। মাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। টিপে নামার চেষ্টা করে একা একা। হিমান্ত টিপের দিকে রাগী চোখে তাকালে টিপ আবারও চুপ হয়ে যায়। ইস, এখন ভালোবাসা উতলে পড়ছে। এতদিন কোথায় ছিল? করবো না কিছু কথা মতো, শুনবো না তোমার কথা। কে হও তুমি আমার? বড্ড অভিমানে মুখটা ফিরিয়ে থাকলেও ভালোবাসা তো কমে না। মনে মনে কোথাও যেন ঠোঁটের কোণে একটা মুচকি হাসি, সাথে তৃপ্তি পেয়ে কষ্টটাকে দূরে ঠেলে রেখে ভালোবাসার মানুষটাকে ক্ষমা করে দেওয়া, তার শত ভুলকেও যেন পাশে ঠেলে গতদিনের থেকেও ভালোবাসি আরো বেশি করেই।
সব ভুলে আবারও প্রিয়জনের হাসি মুখ দেখে তাকে ক্ষমা করে দেই মুহূর্তেই। এতটাই তো সত্যিকারের ভালোবাসা। জীবনে ভুল ত্রুটি থাকবেই, জীবনে সবসময় সুখ থাকবে এমনটাও না, আবার সবসময় কষ্ট থাকবে এমনটাও না। জীবনের উত্থান পতন প্রকৃতির নিয়মেই ঘটে, হয়তো সেখানে কারোর দোষ ত্রুটি থাকে, কম্প্রোমাইজ করেই চলতে হয়। যদি ক্ষমার গুণটাই না থাকতো, তাহলে মানুষের মধ্যে বিচ্ছেদের পালাটা বেড়ে যেত। সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন, গড়া সহজ। হিমান্ত রুমে এসে খাবারের প্লেটটা হাতে নিয়ে টিপের সামনে বসে আছে, আর টিপ অভিমানে গালটা ফুলিয়ে অন্যদিকে ফিরে আসে। হিমান্ত খাবার নিজের হাতে টিপকে খাইয়ে দিতে গেলে টিপ সরিয়ে দেয়। টিপ সরি বলছি, যা রাগ পরে দেখিও, এখন প্লিজ খেয়ে নাও। টিপ চুপ করে আছে, বলার ভাষা খুঁজে পাচ্ছে না। টিপ, ডিভোর্সের তো আরো 2 মাস সময় আছে। এই 2 মাসে আমার না হয় আমরা একসাথেই কাটালাম। টিপ হিমান্তের কথা শুনে ছলো ছলো চোখে হিমান্তের দিকে তাকায়। মনের মাঝে কোথাও একটু আলোর রেখা দেখে হাসি ফুটেছিল, নিমিষেই তা আবারও অন্ধকারে রূপ নেয়। এই আধারের কোনো কুল কিনারা পাচ্ছে না টিপ। কোনো মানুষই নির্ভুল নয়, তবে প্রয়োজন সময় মতো শুধরে নেওয়া। গল্পটা পড়ে হয়তো হিমান্তের উপরে আপনাদের রাগ হচ্ছে, অনেকের খারাপ লাগাও কাজ করছে। টিপের চোখের পানি দেখে হিমান্তের বুকটাও মোচড় দিয়ে ওঠে। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হয়। হয়তো অন্যকে ভালোবাসা বলতে গিয়ে টিপের ভালোবাসার উপলব্ধি বলতে পারছে না হিমান্ত। বুঝতে পারবে একদিন, সেই দিন অনেকটা দেরি না হয়ে যায়। হিমান্ত টিপের চোখের পানি মুছিয়ে দেয়, সব ভুলে ভাবে সংসার ধর্মের কাছে হিমিকা নামের ভালোবাসা কিছুই না। সংসার সন্তান একজন পুরুষের জীবনে সব থেকে বড় দায়িত্ব। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ তার নিজ জায়গা থেকে সরে যায়। টিপ এবার আর কান্না ধরে রাখতে পারে না, হিমান্তের বুকে ঝাঁকিয়ে পড়ে, অঝরে কাঁদতে থাকে। হ্যাঁ, এটাই আমার সেই চিরচেনা হিমান্ত, আমি তাকেই ভালোবেসে ঘর ছেড়েছি। হিমান্ত বড্ড দোটানায় ভুগছে। টিপের চোখও যেটা দেখে সেটা সত্যিকারের ভালোবাসা, কিন্তু টিপের অতীত, টিপের রিলেশন যদি এখনো কন্টিনিউ থাকে, তাহলে টিপ আমায় ধোকা দিচ্ছে। আগে আমাকে বের করতে হবে কোনটা সত্যি। টিপ শান্তিতে হিমান্তের বুকে মাথা রেখে চুপ করে আছে। টিপ, খেতে হবে তো তোমায়। খাবো না আমি? আমায় যে ভালোবাসো না, তাকে আমার কথা ভাবতে হবে না। তাহলে তোমায় কে ভালোবাসে? সৌমিক? টিপ সৌমিকের কথা শুনে চোখ তুলে তাকায় হিমান্তের দিকে। হিমান্ত আর কিছু না বলে টিপকে খাইয়ে দেয়। টিপও ছোট বাচ্চাদের মতো করে খেতে থাকে। আজকে পরম শান্তিতে তৃপ্তি নিয়ে খেলো টিপ। কতদিন পর একটু শান্তি লাগছে তার, হিমান্ত ভাবতে থাকে। টিপ খেয়ে শুয়ে পড়ে। আজকে টিপ বিছানায় মাথা রাখার সাথে সাথেই রাজ্যের ঘুম চোখে নেমে ভার করে। এতদিনে ঘুমের সব একদিনে এসেছে যেন, চোখের পাতা টেনেও মেলতে পারছে না টিপ। এত ঘুম আসছে কেন বুঝতে পারছে না। টিপ ঘুমিয়ে কাদা হয়ে গেছে। হিমান্ত টিপের মুখের দিকে তাকিয়ে আছে, তারপর টিপের মাথাটা নিজের বুকের ওপরে রেখে জড়িয়ে ধরে। টিপের সাথে ভালোবাসার মুহূর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে। টিপের পেটে হাত দেয় হিমান্ত, অনুভব করে প্রতিদিনের মতো এখানে তার অনাগত সন্তান বেড়ে উঠছে। মাফ করে দিস বাবু, তোর বাবা তোর মাম্মিকে অনেক কষ্ট দিয়েছে। একটা সময় হিমান্ত ঘুমিয়ে যায়। রাত বাজে 2টা। হিমান্তের ফোন অনবরত বাজছে। হিমান্তের ঘুম ভেঙে যায়। টিপের কোনো হুঁশ নাই। হিমান্ত চেয়ে দেখে হিমিকা। আচ্ছা, মেয়েটাকে কি বলবো এখন? নিজের দোষে জড়িয়েছি বিপদে। ফোনটা রিসিভ করতেই ওপাশে কর্কশ কণ্ঠে ঝাড়ি দিয়ে ওঠে হিমিকা। বউকে নিয়ে শুকিয়েই আছো, আমাকে ভুলে গেলা কেন হিম? আমি কি দোষ করেছি হিম? হিমি, তুমি এসব কি বলছো পাগলের মতো? আর তুমি কি দোষ করেছো? আমি কি বলেছি তোমাকে কখনো? তাহলে তুমি কাল আসবে আমার বাসায়, আমি তোমার সশরীরে দেখতে চাই। হিমি, আমি পারবো না, আমার কাজ আছে, আর সময় পাই না আমি। এখন রাখছি, কালকে কথা বলবো। নিশ্চয় বউ পাশে আছে তোমার, তাই ওকে শোনাচ্ছ তাই না? তুমি তো আমাকে ভালোবাসো। হিম, কেন এমন করছো তুমি?
আমি আমি কিন্তু সুইসাইড করব। তুমি তোমার নাম লিখে যাব কিন্তু বলে দিলাম। উফ হিমি, স্টপ, পাগলামি শুরু করছো কেন? কালকে কথা হবে, রাখছি এখন। হিমান্ত ফোনটা রেখে চিন্তায় পড়ে যায়। মেয়েটা এমন কেন বুঝি না। চোখে অন্ধকার দেখছে হিমান্ত। কি করবে সে? কিভাবে এই দোটানা থেকে বেরিয়ে আসবে? যে ভুলটা নিজের হাতে গড়া, সেটা এখন নিজেই ঠিক করতে হবে। সকালে আজান দেয়, ফজরের আজানের ধ্বনিতে মুখরিত সকাল। টিপের ঘুম ভেঙে যায়, অভ্যাস হয়ে গেছে এখন। তাকিয়ে দেখে এখনো হিমান্তের বুকের উপরে ওর মাথা। হিমান্ত ঘুমিয়ে আছে ওর দিকে ফিরে। বড্ড মায়াবী লাগছে মুখটা। টিপ হিমান্তের কপালে ফু দেয়। হিমান্তর ছিল্কি চুলগুলো উড়ে চোখে পড়ে। আগে কত দুষ্টুমি করে হিমান্তের ঘুম ভাঙাতো। ভাবতেই টিপের মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। হিমান্তের কানের কাছে গিয়ে টিপের চুল দিয়ে সুড়সুড়ি দিতে থাকে। হিমান্ত ঘুমের মধ্যে নড়ে চড়ে ওঠে। টিপ আরো বেশি করে জ্বালায়। হিমান্ত এবার চোখ মেলে তাকায়। টিপ টিপ, কি করছো? কি হচ্ছে? ঘুমাতে দাও। হিমান্ত আবারও ঘুমিয়ে পড়ে। টিপ এবার মুচকি হেসে পেট চেপে ধরে জোরে হা হা করে হেসে ওঠে। হিমান্ত ধরপড়িয়ে উঠে বসে। কি হয়েছে টিপ? দিশেহারা হয়ে যায় হিমান্ত। আহ, ব্যথা করছে খুব। হা। টিপ কোথায় ব্যথা করছে? তাকাও আমায় বলো। টিপ এক চোখ মেলে তাকায়, আবারও বন্ধ করে হিমান্তকে জড়িয়ে ধরে। হিমান্ত এবার বুঝতে পারে এটা টিপের দুষ্টামি। মুচকি হেসে সেও টিপকে জড়িয়ে ধরে। ভালোবাসাটা যেন পূর্ণতা পায় দুজনের মনে। ভালোবাসার মান অভিমান আরো বেশি করে আসুক। যদি সেটা দূরের না হয়, কাছে নিয়ে আসে। আরো কাছে, যেখানে সুখের দেখা মেলে। আমি 1000 বার মরতে চাই তোমার হতে, তবুও ভালোবাসতে চাই ঠিক গতকালের থেকেও বেশি। ভালোবাসার জন্যই ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো বলেই ভালোবাসি। এবার হিমান্ত টিপের কানের কাছে মুখ নিয়ে বলে, টিপ, হয়েছে দুষ্টুমি, এবার ওঠো। হুম, আগে চলো দুজনে নামাজ পড়ে বেবির জন্য দোয়া করি। হুম, ঘুমাবো আমি, তুমি যাও। আমাকে হেল্প করবে কে শুনি? আমি একা হাঁটতে পারি না। ওকে, আমি রিশাকে ডাকি। রিশা? ছাড়ো আমাকে। হিমান্ত মুখটা চেপে ধরে টিপের। কোনো কথা না, চলো। টিপকে ধরে ওয়াশরুমে নিয়ে যায় হিমান্ত। দুজনে অজু করে আসে। তারপর দুজন একসাথে নামাজ পড়ে। টিপ মনে মনে ভাবে, আজকের সুখের মুহূর্তের বিনিময়ে তুমি বিচ্ছেদ চাইলে আমি কষ্ট পাবো না। মেয়েরা বোধহয় এমনই হয়, একটুতেই তারা খুশি হয়ে যায়। কিন্তু অভাগা পুরুষ মানুষগুলো বুঝতেই চায় না, এই ছোট ছোট ভালোবাসাগুলোই বাঁচিয়ে রাখে আমাদের প্রতিটা স্বামী ভক্ত স্ত্রীকে। সাজ অলংকার নয়, একটা চকলেট, আচার, আইসক্রিম, ভালোবাসা খুঁজে নেয় তারা। দিনভর দূরে থেকেও রাতে একটা গোলাপ পেলে সব অভিমান ভুলে খোপাই গুজে দিতে বলা হয় আহ্লাদে কণ্ঠে। দিন শেষে বেঁচে থাকুক ভালোবাসা এভাবেই। সকালটা খুব সুন্দর। প্রকৃতি যেন টিপের খুশিতে আত্মহারা হয়ে আনন্দে উল্লাস করছে। সূর্যি মামা আজ হাসি হাসি মুখে টিপের গায়ে আশ্রে পড়ে ভালোবাসা মেখে দিচ্ছে। টিপ উপভোগ করছে জীবনের সুখময় সকাল। কিন্তু এই সুখ সইবে তো টিপের কপালে? নাকি এর থেকে বড় কোনো ঝড় আসতে চলেছে? কলিং বেল বাজানোর শব্দে টিপের ধ্যান ভাঙে। কে এলো এখন? হিমান্ত অফিসে চলে গেছে। টিপ চিন্তায় পড়ে যায়। কে হতে পারে? অজানা একটা ভয় কাজ করে মনে। কিন্তু তবুও নিজেকে সান্ত্বনা দেয়, যা হবে ভালোই হবে। রিশা গিয়ে দরজাটা খুলে দেয়। এত দেরি কেন হয় দরজা খুলতে? হন হন করে মেয়েটা ঢুকে পড়ে রিশাকে ঠেলে। রিশা হাঁ করে তাকিয়ে আছে। কি সব হচ্ছে এসব? টিপ চেঁচামেচি শুনে রিশাকে ডাক দেয়। ততক্ষণে মেয়েটা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে। মেয়েটা সোজা টিপের রুমের মধ্যে হনহন করে ঢুকে পড়ে। টিপ বুঝতে পারার আগেই মেয়েটা টিপটাকে জড়িয়ে ধরে পেছন থেকে। টিপ নড়তেও পারছে না, এমন ভাবে ধরেছে। হয়েছে হয়েছে, এখন ছাড়। তুই তো আমায় মেরেই ফেলবি দেখছি। ভাবি, তোমাকে কতদিন পর দেখলাম বলো তো? আর বদমাইশ ভাইটা কই রে? ওরে আমি আস্ত গিলে খাবো। আমাকে এয়ারপোর্টে আনতে যাবার কথা ছিল। আরে, তুমি যে আসবে আমাকে আগে বলবে না তো? আমাকে জড়িয়ে ধরে রাখে টিপ। ভাবি, সারপ্রাইজ ছিল। আমার পাখিটা তো একদম গুলুমুলু কিউট হয়ে গেছে।
আর আমার বাবাই আসবে পৃথিবীতে, আমি তাকে না দেখতে পেয়ে আফসোস করব, এটা তো হচ্ছে না। ওকে মাই ডিয়ার ভাবিজান, হেসে ফেলে কথাগুলো বলল। হেই ফুপি, আন্টস, আর ওর হিমেল আর হিয়া, তুমি যেই হও না কেন, কেমন আছো তুমি সোনা? টিপের পেটের কাছে কথাগুলো গিয়ে বলছে ওর ফুপি। এই যে, তুমি কি মাম্মামকে কিক মারো? ইয়া বড় কিক দিবা? আমি কে চিনতে পেরেছে তো? আমি তোমার আন্টি। হুম, তোমার মাম্মামের কাছে এতদিন ছিলাম না বলে ভুলেই গেছো আমাকে, তাই তো? আচ্ছা হিয়া, না হিমেল, ওকে তুমি যে কে হও, আমি কিন্তু তোমাকে ক্রিকেটার বানাবো, ঠিক আছে? বুঝলে? মামামকে বলে দিবা বকাবকি চলবে না, সারাক্ষণ আন্টির সাথে থাকবে, ওকে? টিপ মেয়েটার কান ধরে বলল, হয়েছে পাকামো, এবার আমার বেবির জন্য কি এনেছো শুনি? আগে বলো, তারপর দেখাও শুনি। ভাবি লাগছে, ওকে ওকে। এই ঝুম, মামুনি আসেনি, টেনটেনা, চোখটা বন্ধ, ওকে? টিপের মামুনি মানে? শাশুড়ি মা এসেছে টিপের সামনে দাঁড়িয়ে পড়ে। টিপ চোখটা বন্ধ করে হেসে দেয়। তারপর মামুনিকে সালাম করতে গেলে মামুনি টিপকে বাধা দেয়। টিপ, ছি, তুমি একালের মেয়ে হয়েও প্রেগনেন্ট অবস্থায় ঝুঁকে আমাকে সালাম করতে আসছিলে? খুব করে বকে দেব কিন্তু। টিপ খুশি হয়ে জড়িয়ে ধরে শাশুড়িকে। মামুনি, তোমায় কত মিস করেছি জানো? আমি একা একা কতটা কষ্ট পেয়েছি। আমার মেয়েটা আমাকে ভুলে গেলেও আমি কি আমার মেয়েটাকে ভুলে থাকতে পারি? আজ ঝুম এসেছে, ওকে সাথে করেই তো নিয়ে এলাম, আমার নাতনির মুখ দেখবো বলে। তার জন্য কাঁথা বানাতে হবে তো। টিপ কেঁদে দেয় মামুনিকে জড়িয়ে ধরে। কি, মাকে খুব মনে পড়ছে তাই না? হুম, জানো মামুনি, তুমি না থাকলে আমি এতদিন বেঁচে থাকতেই পারতাম না। মা আমাকে ক্ষমা করবে কবে বলো তো? কত কষ্ট পেয়েছে আমার জন্য। টিপ, তোমাকে আগেও বুঝিয়েছি, বাবা মায়েরা কখনো সন্তানের উপরে রাগ করে থাকতে পারে না। তুমি তো শোনো না কথা। আচ্ছা, আমি নিজে গিয়ে বিয়ানকে বলে আসবো। এখন চলো, বসো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। হিমান্ত তোমার খেয়াল রেখেছে তো? হুম, হিমান্ত অফিসে গেছে, আমি ফোন করে বলে দিচ্ছি আসতে। না থাক, সময় হলে আসবে। এখন চলো, আমি ফ্রেশ হয়ে এসে তারপর মা মেয়ে মিলে গল্প করব, কেমন? ওকে, ঠিক আছে। আমাকে এখন ভুলে গেলে ভাবি পেয়ে থাকবো না আমি, অভিমানের সুরে কথাগুলো বলল ঝুম। ওরে আমার ননদিনী কাল নাগিনী, অভিমানী হয়েছো? আপনার জন্য তো আমার পুচকু আসতেছে, সারাক্ষণ মনে রাখবে আপনাকে, শিখিয়ে দেব তাকে, সে যেন জ্বালাই ইচ্ছা মতো আপনাকে। হুম, হা হা, পারবে না আমার ভাইয়ের ছেলে বা মেয়ে, আমার কথা মতোই চলবে। তা না বলো। আন্টস পেটের কাছে কান নিয়ে বলে, এইভাবেই কিক দিল ও এখন, তাই না? হুম, তার মানে ও আমার কথা সাড়া দিচ্ছে। হয়েছে পাগলি, এখন যাও তো, ফ্রেশ হয়ে নাও। ওকে, আসছি, রেস্ট নাও, কেমন? হুম। টিপ বিছানায় বসে বসে ভাবে, ওর বোনের সাথেও এমন খুনসুটিময় ভালোবাসা মিশ্রিত থাকতো। কতদিন কাটাতো দুজনে মারামারি করে, আবারও অভিমান করে দুজন দুই দিকে ফিরে থাকতো। টিপকে হিমান্তের চাকরির জন্য দূরে থাকতে হয়। টিপের শাশুড়িকে হিমান্ত ফোন করে আসতে বলেছে, কারণ টিপের কন্ডিশন ভালো না। আর টিপের ননদ ঝুম বাহিরে থাকে হাজবেন্ডের সাথে। টিপকে খুব ভালোবাসে। টিপের শাশুড়িও টিপকে ভালোবাসে। টিপের মনটা একদম ভালো হয়ে যায়। প্রেগনেন্সির সময় একটা মেয়েকে অনেক যত্ন করে আগলে রাখতে হয়। একটা প্রাণের মধ্যে আরেকটা ছোট্ট প্রাণ ধীরে ধীরে বেড়ে ওঠে। প্রকৃতির এক অপূর্ব ক্ষমতা। নারী, তুমি বড় মহান, মেয়ে হয়ে জন্মেছ, হয়েছ কারোর বোন, কারোর আদরের মেয়ে। বড় হয়ে তুমি সাজিয়েছ প্রকৃতির এক অসহ্য যন্ত্রণা, পিরিয়ডের মতো যন্ত্রণাকেও লোকচক্ষুর আড়াল করে হাসি মুখে সবার সামনে ঘুরে বেড়িয়েছ। কজন বোঝে এটা? কেউ বোঝে, কেউ বা বোঝে না। ঝুমের ডাকে টিপের ভাবনার ঘোর কাটে। ভাবি, খাবার সময় হয়েছে তো, চলো খাবে। টিপ ঝুমের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওফ সরি ভাবি, আমি তো ভুলেই গেছি। বাচ্চাদের মতো করে কান ধরে সরি বলছে ঝুম, ঠিক হিমান্তের মতো করে। টিপ হো হো করে হেসে দেয়। ঝুম একটা চোখ টিপ দিয়ে বলে, পিকচার আভি বাকি হে মেরা প্যারা ভাবি, আগে আগে দেখো তো হোতা হে কেহা, বলে সরে যায়।
টিপ অবাক হয়ে তাকিয়ে আছে। হেমান্ত মুচকি হাসি দিয়ে ঝুমের মাথায় ছোট্ট করে একটা বাড়ি দেয়। বড্ড পাজি হয়েছিস তুই তো। যা ভাগ। ভাইয়া, তোকে আমি আরো সুযোগ করে দিলাম। আর তুই? আমার ওকে আমি বলে দিব কিন্তু। তোর ওকে না, তুই বল গিয়ে যা। আমার ওকে আমি নিয়ে যেতে পারবো। তোর ওকে সুযোগ দিতে হবে না পাকনামো করে। এই, তুই তো এখনো পিচ্ছি। নাক থেকে সি, ইয়াক। ভাবি, ভাইয়ারে বকে দাও তো। পাজিটা কি বলে? আমি নাকি এখনো ছোট? আমার এখন বিয়ে হয়ে গেছে। আমার না, ও আছে, আসবে দেখিস। টিপ দুই ভাই বোনের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আচ্ছা হয়েছে ঝুম, অনেক বড় হয়ে গেছো, কিন্তু ওকে রাগানো যাবে না। বকবে না কিন্তু। তাহলে এই না হলে আমার ভাবি সুইট। মা, এই, তুই আমার বউকে কিস করলি কেন? তোর ও আছে না, ওকে কর গিয়ে। তাতে তোর কি, হ্যাঁ? আর টিপ হাসতে হাসতে শেষ। হেমান্ত টিপের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। টিপও চুপ হয়ে গেল। বাইরের সবকিছু ঠিক থাকলেও দুজনের মধ্যে বয়ে চড়েছে ঘূর্ণিঝড়। তোলপাড় হয়ে যাচ্ছে সবকিছু। কেউ মুখ ফুটে বলছে না আমি বিচ্ছেদ নয়, আমি সারাটা জীবন তোমার সাথেই কাটাতে চাই। হিমান্ত টিপের কাছে এসে হাত বাড়িয়ে দিয়েছে। টিপের চোখ ছলছল করছে। কিসের জন্য সে নিজেও জানে না। হিমান্ত টিপকে হাতটা বাড়িয়ে দিতেই দেখে নিজেই টিপের হাতটা টেনে ধরে উঠল। এক হাতে সাপোর্ট দিয়ে ধরলো। টিপকে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে এলো। টিপ কিছু বলল না। হিমান্তের গায়ের গন্ধটা পাগল করে দিচ্ছে টিপকে। সেই চিরচেনা গন্ধ। মানুষের গায়ের গন্ধটাও একসময় আপন হয়ে যায়। তার স্পর্শে ভালোবাসা মিশ্রিত থাকে। টিপ জানে না কি হতে চলেছে সামনে। টিপ ভবিষ্যতের কথাও ভাবে না। সব সময় ভাবে আজ কি হয়েছে, এখন কি হচ্ছে, একটু পরে কি হবে। কাল, অতীত, ভবিষ্যৎ খুব অদ্ভুত। আশা নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু বলা যায় না জীবনের মোড় কখন বদলে যায়। টিপের শাশুড়ি মা হাসি মুখে টিপকে ধরে টেবিলে বসিয়ে দেয়। অনেক দিন পর তোকে কাছে পেয়েছি, আজ কোনো বাহানা নয়। এই সব খাবার তোকে খেতে হবে, আমি নিজের হাতে খাইয়ে দেব তোকে। টিপ ওর শাশুড়ির কথা শুনে চোখটা বন্ধ করে ফেলে। মাও যে এইভাবে ওকে বকতো। জীবনের একটা ভুল কতগুলো মানুষকে কষ্ট পায়। বাবা মায়েরা হয়তো ভালোর জন্যই করেন, কিন্তু তবুও তারা কেন যে মেয়ের রিলেশনশিপটা মেনে নিতে পারেন না? ছেলে যতই ভালো হোক, এক্ষেত্রে অনেকেই ভালোবাসা বিসর্জন দিয়ে সারা জীবন সংসারের আড়ালে চোখের পানি ঝরায়। না হয় একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে কষ্টটাকে আকাশে উড়িয়ে দেয়। টিপের শাশুড়ি টিপের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন টিপের চোখ এখন কি বলছে। তিনি টিপকে খুব সুন্দর করে খাইয়ে দিলেন। আমার আমরা তো কেউই না, আমরা এখন পর হয়ে গেলাম। বাহ! এই, তুই শেষে কিনা ভাবিকে হিংসা করছিস ঝুম? সি, এত বড় মেয়ে। মা মানে কি বলো? তুমি ভাইয়াকে আজকে বলো না আমি নাকি এখনো ছোট। বুঝেছি। আই, তোকেও খাইয়ে দিই। তা মা, জামাই আসবে কবে বললি না তো? ঝুম খেতে থাকে। আরে রাখো জামাই, মেয়ে বাঁচলে জামাই বহুত পাবা। শোনো মেয়ের কথা। সবাই ঝুমের কথা শুনে হেসে দেয়। কতদিন পর সবাই একসাথে ভালোই লাগছে। টিপের মনটা অনেক ভালো হয়ে গেছে। এতদিনে যে মেঘ জমেছিল মনের আকাশে, তা আজ কেটে গেছে। হোক ক্ষণিকের জন্য, তাতে কি? শুক্রিয়া তার কাছে, যিনি আমাদের সুখ ও দুঃখ দেওয়ার মালিক। সব কিছু তো তার ইশারাতেই হয়। এভাবে চলল কিছুদিন। টিপের দিনগুলো কেমন যেন চোখের পলকেই কেটে গেল। সুখের সময়টা হয়তো বেশি দিন থাকে না মানুষের জীবনে। দেখতে দেখতে টিপের ডেলিভারির সময় হয়ে এসেছে, কিন্তু হিমান্ত আর টিপের মনের যে দূরত্বটা, সেটা কমেনি। টিপকে তার শাশুড়ি আর ননদ খুব আগলে রেখেছে, তবুও যেন টিপের শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। সৌমিক নামের ছেলেটা আরো একবার ফোন দিয়েছিল হিমান্তকে। টিপকে যে বহুদিন দেখা হয় না, বড্ড ভালোবাসে যে। ভালোবাসা এমনই হয়, পৃথিবী ওলটপালট হয়ে গেলেও তার প্রতি ভালোবাসা একটুও কমে না। প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সঠিক। ভালোবাসার জন্য কোনো স্থান, কাল, পাত্রভেদ
দিনক্ষণ ঠিক করতে হয় না। একজন চোর, ডাকাত, খুনির মনেও কারো না কারোর জন্য ভালোবাসা থাকে। সে হয়তো তোমাকে খুন করার জন্য সুপারি নিবে, কিন্তু সে তার সন্তান, স্ত্রী, মা বাবাকে খুব ভালোবাসে। তুমি তার কোনো সম্পর্কের কোনো কেউই হও না, তাই তোমাকে মারতে তার মায়াও হতে না পারে, কিন্তু সেও ভালোবাসতে জানে। রিয়েলিটি বড্ড বিচিত্র। আমরা ইংলিশ টিচার বলতেন, এক্সপেরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। সারাটা জীবন শিখেও যা অর্জিত হয় না, তা কখনো নিজের সাথে ঘটলে মনে গেঁথে থাকে। আর সেই এক্সপেরিয়েন্স সে কোনো দিনও ভোলে না। টিপ তার জীবন থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছে। জীবনে যদি আরো একবার জন্ম নেওয়ার সুযোগ পেত, তাহলে প্রথমেই বাবা মায়ের বাধ্য সন্তান হতো। টিপ চুপটি করে শুয়ে আছে। রাত অনেক হলো। ঝুম আর মামুনি তার ঘরে রেস্ট নিচ্ছে, কিন্তু সেই যে বিকালে হিমান্ত বেরিয়েছে, আর কোনো খোঁজ নেই। চিন্তায় পড়েছে টিপ, মাকে বলবে কিনা ভাবছেও, কিন্তু সাহস করতে পারছে না। মা হার্টের রোগী, চিন্তা করবেন। কখন থেকে ফোন করে যাচ্ছে, কিন্তু সুইচটা অফ বলছে। অফিসে ফোন দিয়েছিল ত্রিনা নামের মেয়েটির নাম্বারে, কিন্তু মেয়েটি ধরেনি। আবার দেবে কিনাও ভাবছে। ভাবতে ভাবতেই কল দিয়ে ফেললো। দুইবার রিং হওয়ার পরে রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনি চিনবেন না, আমি একটু ত্রিনা আপুর সাথে কথা বলতে চেয়েছিলাম। তিনি কি আছেন? আছে, একটু হোল্ড করুন, দিচ্ছি ওকে। হ্যালো, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতাম। জি বলুন। আপনি কে হন ত্রিনা আপুর? কেন, ত্রিনা আপনাকে বলেনি? আসলে না, মানে আমি ত্রিনার হাজবেন্ড। টিপ অবাক হয়ে গেল ওনার কথা শুনে। হাজবেন্ড? মানে ত্রিনার বিয়ে হয়েছে? এটা কি করে সম্ভব? আপনাকে তো চিনলাম না। আমি মিসেস হিমান্ত, ত্রিনা আপুর অফিসের কলিগ। হিমান্তকে চেনেন তো নাকি? হ্যাঁ চিনি, খুব ভালো মানুষ সে, আর অনেক মিশুক প্রকৃতির। আচ্ছা, আজ রাখি, পরে আপুকে নক করে নেব। আপনাকে এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। না, কি যে বলেন, আমি ত্রিনাকে ডেকে দিচ্ছি। থাক, আরেকদিন বলবো। এমনিতেই ফোন দিয়েছিলাম, বেচারি কাজ করছে, করুক। আসবেন একদিন আমাদের বাসায় বেড়াতে। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। টিপ কলটা কেটে ভাবছে, তাহলে হিমান্ত কোথায় গেল? আরে এসব কি শুনছি? ত্রিনা বিবাহিত, কিন্তু ও যে বলল ত্রিনাকে ভালোবাসে। তাহলে কি হিমান্ত আমাকে মিথ্যা কথা বলেছে? সব হিসাব গুলিয়ে যাচ্ছে। কিসের জন্য হিমান্ত ডিভোর্স চাইছে? আর আমি বুঝতে পারছি না, ওই মেয়েটার কথাই বা কেন আমাকে বলল। টিপ ঘড়ির দিকে তাকিয়ে আছে। রাত প্রায় 3টা বাজে, এখনো হিমান্তের ফোন বন্ধ বলছে। চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে টিপ। কি হতে পারে ছেলেটার? কোনো বিপদ হলো না তো আবার? ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। টিপ ঘুমিয়ে আছে এলোমেলো হয়ে। সারা রাত ঘুমাতে পারেনি মেয়েটা। অন্যদিকে হিমান্ত, সে কোথায় আছে কেউ জানে না। সকালে ঝুমের ডাকে ঘুম ভাঙে টিপের। হাই সুইট, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছে আমার ভাবিটা? যার ঘরে এমন একটা কালনাগিনী থাকে, সে কিভাবে ভালো থাকে শুনি মহারানী? তাহলে কালনাগিনীকে বকে দেব, আর ভাবিটাকেও যেন না জ্বালায়। না কালনাগিনী, এই দুষ্টু মিষ্টি ভালোবাসায় তো ভাবিটার মন ভরে যায়। সে তো কালনাগিনীকে ভালোবাসে। তা কি কালনাগিনী জানে না? জানে। তবে একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ শুনি? বলবো? বলো। বলবা না কেন? হুম আমার, তারপর? না মানে আমার ও আসছে। হেসে দিয়ে বলে। হাসলে বলবো না। ওকে ওকে, বাবা বলো। আমার ও আসছে বলেছে। হাত দিয়ে চোখ ঢেকে ফেলে ঝুম। না, কিছু বলেনি হে। ঝুম ইয়ার্কি হচ্ছে। বলো বলছি। ও আর কি বেবি আসছে না? তার নাকি অনেক পছন্দ, মানে হুম একদম তোতলিয়ে কথা বলতে হবে না। বুঝেছি সে কি বলতে চেয়েছে। তা কবে সুসংবাদটা পাবো শুনি? ইয়ে ভাবি, এখন না বলেছে, পরে সময় হোক তারপর বলবে। ভালো কথা তো বলছে। আচ্ছা ভাবি, তোমার সাথে বকবক করেই যাচ্ছি, তা ভাইয়া কোথায়? কালকে কখন আসছে দেখিনি, নিশ্চয় লেট করেছে। এখন কই নবাবজাদা? ঝুম, একটা কথাও বলতে চেয়েছি তোমায়। বলে ফেলো, এত ভাবতে হবে নাকি?
বলবো, কিন্তু প্রমিস করো মাকে বলবে না। ডাল মে কুচ কালা হে। কি করেছো বলো তো দেখি। ঝুম, তোমার ভাইয়া কাল রাতে বাড়িতে আসেনি। কি বলছো তুমি? তুমি একা আছো আর সে বাড়িতে আসেনি? হ্যাঁ, আমি অনেকবার ফোন দিয়েছি, কিন্তু দেখো কাল রাত থেকেই ফোনটা বন্ধ বলছে। ঝুম, আমি এখন কি করব? কোথায় খুঁজবো ওকে? আরে ভাবি, তুমি কাঁদছো কেন? ভাইয়া কোনো কাজে যেতে পারে, হতে পারে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তাই বলতে পারিনি। চিন্তা করো না, ভাইয়ার বিয়ের আগেও মাঝে মাঝে এমন করতো। আম্মু তো খুব করে বকতো এর জন্য। টিপ এবার চুপ হয়ে যায়, মাথায় অনেক চিন্তা। তৃণা না হয় হিমান্ত অন্য কাউকে লাভ করে, আর না হয় আমাকে মিথ্যা বলছে। কিন্তু কি লাভ মিথ্যা বলে? ও কি চায়? 6 মাসের আরো 2 মাস বাকি আছে। কি হবে সামনে? ভাবতেই ভয়ে কেঁপে ওঠে টিপ। ওর পেটে হিমান্তের সন্তান। কি আছে সন্তানের ভাগ্যে? আল্লাহ, তুমি সহায়। মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ বিপদ দিয়ে থাকেন। এই জন্য বিপদে ভেঙে পড়তে হয় না, বিপদে ধৈর্য ধারণ করতে হয়। কেননা ভেঙে পড়লে সময়কালে মানুষ সঠিক নিশানা থেকে সরে যায়, এমনকি সে সিদ্ধান্তহীনতায় ভোগে, ভুল কাজ করে ফেলে। তাই বিপদে আল্লাহর ইবাদত করতে হয়, আর আল্লাহর ওপরেই ভরসা রাখতে হয়। নিশ্চয় তিনি যা করেন ভালোর জন্যই করেন। চিন্তায় মাথাটা ধরেছে, কি করবে, কার কাছে ফোন দিবে টিপ কিছুই মাথায় আসছে না। ঝুম চলে যায় নিচে। ও নিজেও টিপকে সান্ত্বনা দিলেও নিজেরই এখন চিন্তা হচ্ছে, ভাইয়া কোথায়? অসুস্থ ভাবিকে রেখে বাইরে থাকবে? এটা তো কোনোদিনও সম্ভব না। কি হতে পারে ঝুম নিজেও জানে না কি করবে এখন। টিপ উঠে রুমের মধ্যে আস্তে আস্তে হাঁটছে। খুব কষ্ট হচ্ছে তবুও হাঁটছে। টেনশনে মাথা কাজ করছে না, বন্ধ হয়ে গেছে কাজ করা। কিভাবে টিপ আলমারি খুলে কিছু জিনিস খুঁজছে যেন, কিন্তু কি খুঁজছে নিজেও জানে না। যদি কোথাও কিছু পাওয়া যায় ভেবেই টিপ আলমারির সব জিনিসপত্র খুঁজে দেখছে। হিমান্তের কিছু জামা কাপড়ও এখানে নেই। তার মানে হিমান্ত আগেই জানতো সে আসবে না। সে প্ল্যান করেই গেছে, কিন্তু কাউকে না জানিয়ে। চার্জার, পাওয়ার ব্যাংক, এমনকি ল্যাপটপ সবকিছু নিয়ে গেছে। হিমান্ত তাহলে কি আমার থেকে পালানোর জন্য না বলে গেল? কিন্তু কেন? আমি তো ওকে বলিনি, কিংবা জোরও করিনি কোনো কিছু নিয়ে। কিছু মাথায় আসছে না। টিপ এবার ভেঙে পড়েছে। কি করবে এখন? হঠাৎ টেবিলের ওপরে একটা ছোট খাম দেখতে পায় টিপ। কি আছে এই খামের ভেতরে? টিপের বড্ড ভয় লাগছে। পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। মনে হচ্ছে টিপ অতলে তলিয়ে যাচ্ছে। খামটা হাতে নিল টিপ। শরীর ঘেমে নেমে একাকার অবস্থা। হাত পা কাঁপছে টিপের। কি অপেক্ষা করছে ওর জন্য ও নিজেও জানে না। খামটা খুলতে গেলেই ওর ফোনটা বেজে ওঠে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ছুটে যায় ফোনের কাছে।